নমস্কার, দ্য ওয়ালি আপনাদের স্বাগত। আজকের বিষয় ধানের শীষের বিপুল জয়ে হিন্দুদের অনন্য ভূমিকা। বিএনপি কি সে কথা মনে রাখবে? লম্বা শিরোনাম, কিন্তু মূল বিষয়টি হচ্ছে যে এবারের জাতীয় সংসদ নির্বাচন যেটা সদ্য বাংলাদেশে সংগঠিত হলো, সেখানে হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়, তার কারণ বাংলাদেশে যে ৮-৯% সংখ্যালঘু মানুষ আছেন, তাদের আবার প্রায় ৯০-৯৫% হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ, হিন্দু ধর্মাবলম্বী মানুষ। তাদের যে ভোট, সেই ভোট কিন্তু এবারের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একটা ভিন্ন দলের জন্য। এই জন্য বলা যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ মানুষ তারা আওয়ামী লীগকে ভোট দিতেন এবং এই জন্য তাদেরকে নানান ধরনের নিপীড়ন নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। আবার এমন নয় যে আওয়ামী লীগকে ভোট দিতেন বলেই হিন্দুরা সবাই একেবারে খুব শান্তিতে সুরক্ষিত অবস্থায় ছিলেন, তাও কিন্তু নয়। আওয়ামী লীগকে ভোট দেওয়ার একটা মূল কারণ, যেটা আমি হিন্দু সম্প্রদায়ের যারা সম্প্রদায়গত যারা নেতৃত্ব, যে বিশেষ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা পরিষদ, এদের অনেক নেতাদের সঙ্গে আমি বিভিন্ন সময় যে কথা বলেছি, তাতে তারা একটা কথা বলেন যে আওয়ামী লীগকে ভোট দেওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সংগঠক সরকার দল, এবং হিন্দুরা তাদের মূল অস্তিত্বের বিষয়টি কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ ময়দানে ছিল না, কিন্তু আরো একটা বড় বিষয় সেটা হচ্ছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারে আওয়ামী লীগের যে প্রধান প্রতিপক্ষ বিএনপি, তারা মুক্তিযুদ্ধকে অনেক বেশি কি বলা যায় যে এই নির্বাচনে তারা মুক্তিযুদ্ধকে অনেক বেশি আশ্রয় করেছে। তারা ৭১কে বাঁচানোর কথা বলেছে, তারা বলেছে যে মুক্তিযুদ্ধকে খাটো করে বাংলাদেশে কোনো শক্তি টিকতে পারবে না। যে কথাগুলো আমরা দীর্ঘদিন সময় আওয়ামী লীগের নেতা নেত্রীদের মুখে অনেক বেশি শুনেছি, সেগুলি এবারের নির্বাচনে বিএনপি অর্থাৎ মুক্তিযুদ্ধ রক্ষার যে ঝান্ডা, সেই ঝান্ডা যেটা দীর্ঘদিন ধরে মনে হচ্ছিল যে একমাত্র আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগের অনুপস্থিতিতে এটা বিএনপি নিয়েছে। এটা যেমন বিএনপির একটা নির্বাচনী কৌশল যে বাংলাদেশে যে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ মানুষ আছেন, তাদের ভোটটা তারা পাওয়ার চেষ্টা করেছে, তেমনি একই সঙ্গে আমি বলবো যে এটা একটা সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত বটে। তার কারণ এবারে যে লড়াইটি, সেই লড়াইটি ছিল হচ্ছে মূলত বিএনপির পুরনো মিত্র জামায়াতে ইসলামীর সঙ্গে। জামায়াতে ইসলামীর যে রাজনীতিটা, সেই রাজনীতিটা সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধ বিরোধী, কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এটাই ছিল তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এবং তাদের অনুগামী বা তাদের ছত্রছায়ায় বেড়ে ওঠা বিভিন্ন সংগঠন, আলবদর, আলসামস, রাজাকার, তারা মুক্তিযুদ্ধের শুধু বিরোধিতা করেছে, মৌখিক বিরোধিতা শুধু নয়, ময়দানে নেমে তারা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, শত শত নারীর সম্ভ্রমহানি করেছে, মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিয়েছে, পাক সেনাকে মুক্তিযোদ্ধাদের ঠিকানা, কোন বাড়ির কোন ছেলে কোন মেয়ে মুক্তিযোদ্ধা, সেগুলি দেখিয়ে দিয়েছে এবং অসংখ্য গণহত্যা সংগঠিত তারা করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে এত কিছুর পরেও জামায়াতে ইসলামী কিন্তু বাংলাদেশের মাটিতে শেষ হয়ে যায়নি। একাধিকবার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু তারপরেও তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে। বাংলাদেশে যে জামায়াতে ইসলামীর যে ভোট, তারা এবার প্রায় ৩১% ভোট পেয়েছে এবং ৬৮টা আসন পেয়েছে। অর্থাৎ তাদের যে সবচেয়ে সেরা ফলাফল ছিল, সেটা ১৯৯১ সালে ১৮টি আসন তারা পেয়েছিল, এবার তারা ৬৮টি আসন তারা নিজেরা পেয়েছে এবং জোট মিলিয়ে আরো ৯টি আসন অর্থাৎ ৭৭টি আসন তাদের জোট পেয়েছে। এই ৯টি আসনেও কিন্তু মূলত জামায়াতে ইসলামীর ভোটটাই তাদের শরিক দলের প্রার্থীরা পেয়েছেন। এখন জামাতের এই যে উত্থান, এটা নিয়ে খুব চর্চা হচ্ছে যে এত ভোট তারা কি করে পেল। লক্ষণীয় হচ্ছে যে বিএনপি তারাও কিন্তু অতীতে সব রেকর্ড ছাড়িয়ে এবার একেবারে প্রায় ৫০% ভোট পেয়ে গিয়েছে। তাদের সর্বোচ্চ প্রাপ্ত ভোট ছিল ১৯৭৯ সালে ৪১ সামান্য কিছু বেশি, অর্থাৎ ৪২% থেকে খানিকটা কম। এইটা ছিল তাদের সর্বোচ্চ প্রাপ্ত ভোট। এবার তারা প্রায় 49.65% ভোট তারা পেয়েছে। এখন এই যে দুটি
শক্তি, এই দুটি শক্তির মধ্যে মেরুকরণের ভোট এবার বাংলাদেশে হয়েছে, এটা বোঝা যাচ্ছে। তার কারণ বিএনপির দিকে একটা বড় ভোট গেছে, আবার জামাতের দিকেও তাদের অতীতের তুলনায় তারা অনেক বেশি ভোট পেয়েছে। এখন এর মধ্যে অস্বাভাবিক তেমন কিছু নয়, এই কারণে যে এবারে যে মেকানিজমটা জামায়াতে ইসলামী করেছিল সেটি হচ্ছে যে এই যে 31% ভোট তারা পেয়েছে, এই ভোটটা কিন্তু বাংলাদেশে একেবারে কনস্ট্যান্ট ভোট। বিগত নির্বাচনগুলিতে এই ভোটাররা তারা বিভিন্ন শিবিরে বিভক্ত ছিলেন। জামায়াতে ইসলামী এবার তাদের যে 11 দলের জোট করেছে সেটা মূলত একটা ইসলামিক দলগুলির জোট। এই ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধ হওয়ার ফলে এই জোটের ভান্ডারে চলে গিয়েছে এত শতাংশ ভোট, অর্থাৎ 30%-এর বেশি। জামাত একাই 31%-এর বেশি ভোট পেয়েছে। ফলে এটা বোঝা যাচ্ছে যে দুটি লড়াই হয়েছে, অর্থাৎ বিএনপির মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে লড়াই, অন্যদিকে জামায়াতে ইসলামী যারা কট্টর ইসলামিক শাসন কায়েম করতে চায় এবং যাদের অঘোষিত রাজনীতিতে, তারা একথা কখনো মুখে বলে না কিন্তু অঘোষিতভাবে সবাই জানে যে তারা একটি পাকিস্তানপন্থী দল এবং তারা অখণ্ড পাকিস্তানে বিশ্বাস করে, যে কারণে মুক্তিযুদ্ধে তাদের যে বিপরীত ভূমিকা, সেই বিপরীত ভূমিকার জন্য দলটি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা প্রার্থনা করেনি। তার কারণ এটা তারা মনে করছে যে এটাই তাদের রাজনীতি ছিল এবং সেই রাজনীতি সঠিক ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে 30% মানুষও কিন্তু এখনো বাংলাদেশে আছেন যারা এই ইসলামিক শাসন ব্যবস্থা, অখণ্ড পাকিস্তানে বিশ্বাস করেন এবং মূলত এই ফোর্স, এই ভোটাররা তারা একই সঙ্গে চূড়ান্ত ভারত বিরোধী। ফলে এই যে নির্বাচন, এই নির্বাচনে বিএনপি তাদের কোনো ভারত বিরোধিতার সুর যেটা অতীতে দেখা গিয়েছিল সেটা মোটেই ছিল না। ফলে ভারত বিরোধী, কট্টর ইসলামপন্থী, মুক্তিযুদ্ধ বিরোধী, পাকিস্তানপন্থী এই যে ভোট, এই ভোট জামাত এবং তার জোটের শিবিরে চলে গিয়েছে, এটাই সাধারণভাবে মনে হয়। এখন এইরকম একটা, যখন জামাতের এইরকম একটি উত্থান হয়েছে, এত শতাংশ ভোট বৃদ্ধি হয়ে গেছে, কারণ তাদের সর্বোচ্চ প্রাপ্ত ভোট ছিল 12 সামথিং, অর্থাৎ 13%-এরও কম। সেখান থেকে তারা যে 31% ভোট পেল, এটা যেমন একটা দিক, তেমনি আবার বিএনপি তাদের সর্বোচ্চ 41% ভোট ছিল, সেখান থেকে এবারে তারা প্রায় 10% ভোট বাড়িয়ে নিতে পারলো, 9% ভোট বাড়িয়ে নিতে পারলো। এর পেছনেও যে বিষয়টি, সেটাও কিন্তু সমানভাবে আলোচনায় আসা দরকার। এবং সেখানেই আমি বলবো যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুরা, তারা একটা বড় ভূমিকা পালন করেছেন। এই ভোট বিএনপিতে যে এসেছে সেটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যে ভোটাররা যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন দীর্ঘ সময় ধরে, তারা এবার বিএনপিকে ভোট দিয়েছেন। আমি ভোটের দিন ঢাকায় ছিলাম, আপনারা নিশ্চয়ই ওয়ালে ঢাকা থেকে আমার কভারেজ গুলো দেখেছেন, আমার ভিডিও গুলো দেখেছেন। আমি একটি ভিডিও করেছিলাম ঢাকার শাঁখারী বাজার এলাকা থেকে। শাঁখারী বাজার হচ্ছে ঢাকার পুরান ঢাকার একটি অঞ্চল যেখানে মূলত হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ। আমি সেদিন ঢাকার বিভিন্ন প্রান্ত ঘুরেছি নির্বাচনের দিন। মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচন ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বড় দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটেনি, পিসফুল ভোট হয়েছিল। আমি শুধু ঢাকা শহরের বিষয়টি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল, অবাক হয়েছিল যখন আমি শাঁখারী বাজারে গেলাম, তখন মনে হচ্ছিল যেন পথঘাট দেখে যে সেখানে বোধহয় দুর্গাপুজো মধ্যে আমি চলে এসেছি। তার কারণ বুথে লম্বা লম্বা লাইন, পথঘাটে প্রচুর মানুষ এবং একটা উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছেন। আমি সেখানে এই হিন্দু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কথা বলি, তারা অনেকেই তারা এটা বলেন যে তারা দীর্ঘদিন আওয়ামী লীগকে ভোট দিয়েছেন। এবছর আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে না পারায় তারা ভোট বয়কটের ডাক দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগের এই ডাকে হিন্দু সম্প্রদায় কিন্তু সাড়া দেয়নি। তারা মনে করেছে যে জামাত যেভাবে তার যে উত্থান হয়েছে, বিশেষ করে মোহাম্মদ ইউনূসের 18 মাসের যে অন্তর্বর্তী সরকারের সময় জামায়াতে ইসলামী এবং উগ্র ইসলামিক শক্তির যে উত্থান হয়েছে, তাতে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় অত্যন্ত তটস্থ, তারা উৎকণ্ঠায় আছেন এবং তারা মনে করছেন যে আওয়ামী লীগ যখন ময়দানে নেই, তখন বিএনপি, যার প্রতিষ্ঠাতা সভাপতি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের একটি সেক্টরের কমান্ডার ছিলেন এবং তিনি একজন বাংলাদেশের বীর উত্তম উপাধি খ্যাত শহীদ প্রেসিডেন্ট, তিনি চট্টগ্রামে সেনাদের হাতে নিহত হয়েছিলেন। তো
এইরকম একটা দল যা একজন মুক্তিযোদ্ধার হাতে তৈরি, সেই দলকে হিন্দুরা, সংখ্যালঘুরা দলে দলে তারা আশ্রয় করেছে। এবং বিএনপি যে এত ভালো একটা ফল করলো, প্রায় 212টি আসন তাদের জোট পেয়েছে, এর মধ্যে বিএনপি একাই 209টি আসন পেয়েছে। তারেক জিয়া সদ্য 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে তিনি দেশে ফিরে একটা অভাবনীয় ফল করেছেন, অর্থাৎ তার প্রতি মানুষ আস্থা রেখেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারেক জিয়া সেদিক থেকে একেবারেই নতুন ব্যক্তি এবং এবারেই তিনি নিজেও প্রথম নির্বাচনে অংশ নিলেন। ফলে এই যে বিপুল জয়, এই বিপুল জয়ে তার প্রতি যে একটা আস্থা ব্যক্ত হয়েছে, এটা নিয়ে কোনো সংশয় সন্দেহ নেই। এবং বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল সরকার চেয়েছে। তারা চায়নি এমন একটা সরকারের পরিস্থিতি তৈরি হোক যে কে প্রধানমন্ত্রী হবে, কে উপপ্রধানমন্ত্রী হবে, কে অমুক মন্ত্রী হবে, কোন শরিককে কত সিট ছাড়তে হবে, এই নিয়ে কোনো জটিলতা তৈরি হোক। ফলে বিএনপি খুব স্বচ্ছন্দে আছে, তারা সরকার গড়বে। কিন্তু এই যে স্বচ্ছন্দ ভোট তারা যে পেয়েছে, অর্থাৎ 50% কাছাকাছি ভোট এবং 209টি আসন, এর পেছনে কিন্তু শুধুমাত্র বিএনপির ট্র্যাডিশনাল ভোটাররা নেই। কারণ অতীতের পরিসংখ্যানই বলছে, আমি এটা বিএনপির বহু নেতার সঙ্গে কথাও বলেছি, তারা একান্তে এই কথা বলছেন, প্রকাশ্যে তারা এখন এই কথাগুলি, এই সত্য কথাগুলি বলতে চান না। তার কিছু রাজনৈতিক কারণ আছে, কিন্তু তারা একান্তে মানছেন যে এটা বিএনপির ভোট নয়। বিএনপির যে বিপুল জয়, এই বিপুল জয় শুধু দলের ভোট নয়। তাহলে এই ভোটটা কাদের? এর মধ্যে দুটো শ্রেণীর ভোট আছে যারা বিএনপির বাইরের। একটি তো হচ্ছে আওয়ামী লীগের কিছু মানুষ যারা গ্রাউন্ড রিয়ালিটি, অর্থাৎ এলাকার বাস্তবতাকে বিবেচনায় রেখে বিএনপিকে ভোট দিয়েছেন। আওয়ামী লীগের বহু মানুষ যারা নিপীড়িত, নির্যাতিত এবং যাদেরকে বিএনপি অভয় দিয়েছে যে নির্বাচনে যদি তারা বিএনপির পাশে থাকে তাহলে তারাও ভোটের পর তাদের পাশে থাকবে। অনেক জায়গাতে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের অফিস কাছারিগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে। দু এক জায়গায় পাল্টা প্রতিক্রিয়াও হয়েছে। অনেক জায়গাতে বিএনপি নেতৃত্ব উপস্থিত থেকে তারা আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার ব্যবস্থা করেছে। এই জিনিসগুলো হয়েছে। এখন এই যে রাজনৈতিক বাস্তবতা, যেটা নিচু তলার মানুষ বুঝতে পারছে, সেটা কিন্তু এটাই যে বিএনপিকে এবারের নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় এবং আওয়ামী লীগের একাংশ তারা মনে করেছে যে যদি রাজনীতি বাঁচাতে হয়, যদি দেশকে বাঁচাতে হয়, যদি অসাম্প্রদায়িক বাংলাদেশকে বাঁচাতে হয়, তাহলে জামায়াতে ইসলামীকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে। বাংলাদেশের সংসদে তারা একটা পোটেনশিয়াল বিরোধী দল হিসেবে অবতীর্ণ হতে যাচ্ছে, কিন্তু তারা সরকারে আসতে পারেনি। শুধু তাই নয়, বিএনপি যে সরকার গড়ার ম্যান্ডেটটা পেয়েছে সেটা সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেক বেশি। তার কারণ 151টা সিটে জিতলে পরেই কিন্তু সরকার গড়ার ছাড়পত্র মেলে। সেখানে তারা 209টি আসন পেয়েছে। এই 209টি আসন, অর্থাৎ এই যে 50-59টির মতো আসন, এই 59টি আসন তারা অতিরিক্ত যে পেয়ে গেল বা ভোটও যে এত বেশি পেল, তার কারণ মুখ্যত হচ্ছে কিন্তু যেটা বলছিলাম যে আওয়ামী লীগের একাংশ। আর তার থেকেও বড় কথা, আমি যেটা শাঁখারি বাজারে গিয়ে দেখেছিলাম যে দল বেঁধে হিন্দুরা, জোট বেঁধে হিন্দুরা তারা বুথে যাচ্ছেন এবং প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন যে আমরা বিএনপিকে ভোট দিয়েছি। কেন দিয়েছেন সে কথাও তারা বলছেন, যে জামায়াতে ইসলামী এদের শাসন করবে আর আমরা এখানে নিরাপদে থাকবো, এ দুটো কখনো সম্ভব নয়। কুমিরের সঙ্গে বাস করা যাবে না। ফলে মন্দের ভালো হলেও কখনো কখনো যারা খুব কট্টর আওয়ামী লীগ, তারাও মনে করেছে মন্দের ভালো হিসেবে, মুক্তিযুদ্ধের একটি শক্তি হিসেবে বিএনপিকে তারা বেছে নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে বলবো যে যে পরিস্থিতিতে নির্বাচনটি হয়েছে তাতে এটাই একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ যদি কেউ মনে করে যে জামায়াতে ইসলামী দেশের ক্ষতি করবে, সংখ্যালঘুদের নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়বে এবং সামগ্রিকভাবে বাংলাদেশ তার চরিত্র হারাবে, তাহলে রাজনৈতিক সিদ্ধান্ত নিতেই হয় এবং সবসময় সেক্ষেত্রে দলদাস হয়ে থাকাটা হবে চূড়ান্ত মূর্খামি। ফলে আওয়ামী লীগের যে ভোটারেরা এবং হিন্দু সম্প্রদায় যারা এই বিএনপিকে ঢেলে ভোট দিয়েছেন, তারা তাদের কর্তব্য, রাজনৈতিক কর্তব্য, ঐতিহাসিক কর্তব্য সাধন করেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ তা না হলে পরে বিএনপি কিন্তু এত স্বচ্ছন্দে স্বচ্ছন্দ মেজরিটি পেত না, বা সরকার চালানো নিয়ে তাদেরকে অনেক বেশি টানাপোড়েনের মধ্যে পড়তে হতো। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি এর প্রতিদান দেবে? এটা একটা খুব মৌলিক প্রশ্ন। আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা প্রত্যেকেই কিন্তু এই আশায় বুক বেঁধেছেন যে তারা সুরক্ষিত থাকবেন। এখনো পর্যন্ত নির্বাচনের পর
সংখ্যালঘু বলে আক্রমণের ঘটনা ঘটেনি। অতীতে 2001-এ বিএনপি যে দীর্ঘ সময় ধরে সংখ্যালঘুদের আস্থা হারিয়েছিল, তার একটা বড় কারণ হচ্ছে 2001-এ তারা জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধে নির্বাচন করে এবং সেই নির্বাচনের ফল প্রকাশের পর কয়েক হাজার হিন্দুর ওপরে তুমুল অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, একেবারে সেই মুক্তিযুদ্ধের সময় পাক সেনা যে জিনিস করেছিল তেমনি ভাবে হিন্দু নারীদের ওপরে নানান ধরনের যৌন নিপীড়ন, এমনকি ধর্ষণ, শিশু থেকে 70-80 বছর বয়স্ক মহিলা কেউ বাদ যাননি, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, ব্যবসাপত্র ধ্বংস করে দেওয়া, বাড়িঘর থেকে জিনিসপত্র লুট, ফসল নষ্ট করা, এমন কোনো ঘটনা ছিল না যা বাদ গিয়েছে। কিন্তু এবারের নির্বাচনে আমি যে কারণে বলতে চাইছিলাম যে হিন্দুরা তারা কিন্তু কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব, সংখ্যালঘুরা তারা কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না রেখে তারা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন এবং সম্প্রদায়গতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আওয়ামী লীগ যখন নেই তাহলে কে আটকাতে পারে জামাতকে, যে পারে আটকাতে তাকে ভোট দিতে হবে। যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে বহু মানুষ, সংখ্যালঘু মানুষ, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা তারা তৃণমূলকে ভোট দেয়। তার একটা বড় কারণ হচ্ছে যে তৃণমূল নিজেকে এইটা প্রতিষ্ঠা করতে পেরেছে যে বিজেপিকে তারাই আটকাতে পারে। কংগ্রেস এবং সিপিআইএম এর এটাই প্রধান ব্যর্থতা যে তারা এই আস্থা পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে এই আস্থা অর্জন করতে পারেনি যে তারা বিজেপিকে ঠেকাতে পারে। যে মানুষ বিজেপি রাজনীতি পছন্দ করেন না তারা এটা খোঁজেন যে কে বিজেপিকে ঠেকাতে পারবে। বহু বামপন্থী মানুষ, বহু কংগ্রেস মাইন্ডেড মানুষ বা কংগ্রেসের বাধা ভোটার ছিলেন, তারাও কিন্তু তৃণমূলকে বিগত 3-4টি নির্বাচনে তারা ভোট দিয়েছেন শুধু এই কারণে যে তৃণমূল একটা পোটেনশিয়াল ফোর্স, বিজেপিকে আটকাতে পারবে। বাংলাদেশে এবারে যে পরিপ্রেক্ষিতে নির্বাচনটি হলো সেই পরিপ্রেক্ষিতে নির্বাচনের কথা বলতে হয় যে সেখানে এইটা একটা বড় বিষয় ছিল যে জামাতকে কোন দল আটকাতে পারবে, জামাতকে যারা আটকাতে পারবে তাদেরকে ভোট দাও। ফলে এই যে সিদ্ধান্তটা একটা বলা যায় যে খুব স্বাভাবিক সিদ্ধান্ত। এখন প্রশ্ন হচ্ছে যে এর প্রতিদান কি সংখ্যালঘুরা পাবেন? প্রতিদানটা কিছুই নয়, প্রতিদানটা হচ্ছে তারা একটু শান্তিতে বাস করতে চান। আমি একাধিক জনের সঙ্গে কথা বলেছি, তারা এটাই চান যে আমরা, বাংলাদেশটা আমাদের দেশ, আমরা এই দেশটাতে থাকতে চাই। এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয় যে আমাদেরকে দেশটা ছেড়ে চলে যেতে হয়। আমরা যেন শান্তিতে থাকতে পারি, আমাদেরও যেন সমান সুযোগ সুবিধা দেওয়া হয়। এই নির্বাচনের আগে তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পূজা পরিষদের নেতৃবৃন্দ তারা দেখা করেছিলেন। তারেক রহমান তাদেরকে খুব স্পষ্ট করে যে একেবারে অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছেন এমনটি কিন্তু নয়। তিনি বলেছেন যে আমি সকলকে নিয়ে চলার চেষ্টা করব এবং সকলের স্বার্থ যাতে সুরক্ষিত হয় সেটা আমি দেখার চেষ্টা করব। এখন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে একটা যে সহমত আছে সেটা আবার একটা বড় বিপজ্জনক বিষয়। সেটি হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা, বিএনপি, তারেক রহমান বা তার আগে তার মা খালেদা জিয়া, ওদিকে জামায়াতে ইসলামী বা আরো যে দলগুলো, তাদের একটা সহমত হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু বলে কিছু নেই, এখানে সবাই বাংলাদেশি। এখন কথাটা শুনতে ভালো, কিন্তু সংখ্যালঘু বলে যদি সরকারি চাকরির প্যানেলে নির্বাচিত হয়েও সেই বাতিল হয়ে যায়, যদি অন্যান্য ক্ষেত্রে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হয়, যদি সংখ্যালঘু বলেই আক্রান্ত হতে হয়, এই যে পরিস্থিতি, এখানে কিন্তু সংখ্যালঘু বলে কিছু নেই এই কথাটার অর্থ হচ্ছে যে সংখ্যালঘুর অস্তিত্বটাকে অস্বীকার করা, তার নিজস্ব যে অধিকারগুলি মাইনরিটিস হিসেবে সেগুলোকে অস্বীকার করা। ফলে এইটা একটা বৃহত্তর সমস্যা যে কোনো দলই এখানে সংখ্যালঘুদের হয়ে খুব উদার কণ্ঠে তারা কোনো প্রতিশ্রুতিও দিতে পারে না। আওয়ামী লীগ বরং একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু প্রতিশ্রুতি তারা রাখেনি। মাইনরিটি কমিশন করার কথা বলা হয়েছিল, সংখ্যালঘু মন্ত্রণালয় করার কথা হয়েছিল, সংখ্যালঘু অধিকার সুরক্ষা কমিশন করার কথা বলা হয়েছিল, কোনোটাই কিন্তু বাস্তবায়িত হয়নি। ফলে বিএনপির ওপরে অনর্থক অতিরিক্ত প্রত্যাশা করা কোনো সুযোগ নেই। কিন্তু এবারের নির্বাচনটা নিয়ে আমি এই কারণে বলছি যে এই নির্বাচনে সংখ্যালঘুরা একটা বিরাট বড় রাজনৈতিক কর্তব্য সাধন করেছেন এবং এর জন্য বাংলাদেশ পূজা পরিষদের নেতৃত্ব, বিশেষ করে যাদের 64 জেলায় সংগঠন আছে, তাদের কিন্তু কতিপয় নেতা তারা
মানে বিভিন্ন জেলাতে তারা গিয়েছেন এবং মানুষকে তারা বুঝিয়েছেন যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে সকলের উচিত হবে যে বিএনপিকে ভোট দেওয়া, জামাতকে আটকানোর জন্য। এখন আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা অনেকে আমায় বলেছেন, আবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এটা রাজনৈতিক দল নয়, রাজনৈতিক সংগঠন নয়, তারাও কিন্তু তাদের বক্তব্যে এটা বলার চেষ্টা করেছে যে সংখ্যালঘুরা যেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে বিজয়ী করার চেষ্টা করে। এটা খানিকটা ধরি মাছ নাচুই পানি, সরাসরি তারা বিএনপির কথা বলেনি, কারণ এটা ঘটনা যে তারা তো রাজনৈতিক সংগঠন নয়, ফলে তারা কোনো নির্দিষ্ট দলকে ভোট দেওয়ার কথা বলতে পারে না। কিন্তু এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ ময়দানে ছিল না, ফলে এখানে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলতে বিএনপিকেই বুঝিয়েছে, ফলে সেখান থেকেও একটা বার্তা গিয়েছে। কেউ কেউ বলছেন দেশের বাইরে থেকেও এরকম ব্যাপারে পরামর্শ ছিল, চাপও ছিল, এরকম কথাও আমি শুনে এসেছি। এখন কারা চাপ দিয়েছে, কারা পরামর্শ দিয়েছে, এটার কোনো প্রমাণ কিছু নেই, কিন্তু যেটা প্রমাণ আছে যে হিন্দু নেতৃত্ব, সংখ্যালঘু নেতৃত্ব, তারা কিন্তু তাদের বিভিন্ন চ্যানেলে তারা এটা বলার চেষ্টা করেছে যে হিন্দু মানে সংখ্যালঘুরা যেন বিএনপির পাশে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি তাদের এই যে সংখ্যালঘুরা যে একটা ঐতিহাসিক কর্তব্য পালন করলেন, যে বিএনপিকে অন্তত জামাতের ছোবল থেকে তারা যে বাঁচিয়ে দিলেন, এর প্রতিদান বিএনপি কিভাবে দেবে? আগামী 5 বছর সংখ্যালঘুরা কতটা সুরক্ষিত থাকেন, তাদের দাবি দাওয়াগুলি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে কতটা গুরুত্ব দেন, এই সব দিকেই নজর থাকবে। আপনারাও দেখতে থাকুন দ্য ওয়াল। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।